দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ফেডারেল রিজার্ভ দেশের সুদের হার 3.5 থেকে 3.75-এর মধ্যে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে 9 জন বোর্ড সদস্য ভোট দিলেও 3 জন কর্মকর্তা এর বিরোধিতা করেছেন। তারা সুদের হার 0.25% বাড়ানোর পক্ষে ছিলেন। 2016 সালের পর এই প্রথম 3 জন সদস্য ভিন্নমত পোষণ করলেন। এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের সাময়িক স্বস্তি এনে দিলেও সিএনএনের জরিপ বলছে প্রায় 73% প্রাপ্তবয়স্ক নাগরিক মনে করছেন ট্রাম্প দেশের মূল সমস্যাগুলোকে পর্যাপ্ত মনোযোগ দিতে পারছেন না। এমনকি তার দল রিপাবলিকানদের মধ্যেও তার জনপ্রিয়তা কমে 78% নেমে এসেছে। দেশটির মাত্র 28% মানুষ ইরান পরিস্থিতি সামলাতে ট্রাম্পের ভূমিকাকে সমর্থন করছেন, তার মানে বাকিরা করছেন না। এবং বর্তমানে 62% আমেরিকান মনে করছেন তিনি কার্যকর বিশ্বনেতা নন। যে বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে সবচেয়ে বেশি বিপাকে ফেলছে, সেই ইরান যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। জর্ডানের বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া মিশরের বন্দরে 2টি গ্যাসবাহী জাহাজের ড্রোন হামলায় আগুন ধরে যায়। সরাসরি যুদ্ধে না থাকায় মিশরের বন্দরে এই আক্রমণ সংঘাত আরও ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের ঘাঁটিতে আমেরিকা ও সৌদি আরব যৌথ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত 20 জন যোদ্ধা এবং 6 জন ইরানি উপদেষ্টা নিহত হয়েছেন। এর পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলায় সৌদি আরবে 2টি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। লোহিত সাগরে হুতিদের এই অবরোধ এবং হামলা বিশ্ববাজারে তেলের দাম 3.1% বাড়িয়ে দিয়েছে। বিগত 5 মাস ধরে চলা এই আমেরিকা ইসরায়েল ও ইরান যুদ্ধে এতদিন একটা নিরপেক্ষ থাকার চেষ্টা করলেও এখন 3 দিক থেকে আক্রমণের শিকার হয়ে সৌদি আরব একটা কঠিন সংকটে পড়েছে। একদিকে পাল্টা জবাব দিয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা, অন্যদিকে পরিস্থিতি শান্ত করার কূটনৈতিক প্রচেষ্টা। এই দুয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা এখন তাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আলোচনা করব বিশ্ব পরিস্থিতি নিয়ে। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনি ফাইন্যান্সের শিক্ষক, আপনার কাছে শুরুতে যাই। এই যে ফেড রিজার্ভের ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকলো, এটি কি ধরনের প্রভাব পড়ছে, কিংবা এটি আসলে কতটা বাস্তবসম্মত হলো, এবং ভবিষ্যতে তারা যে আভাসটি দিয়েছেন সেটি হলো পরবর্তীতে যখন হবে অন্তত তখন হলো মূল্যস্ফীতির কথা চিন্তা করে এই ইন্টারেস্ট রেটটা বাড়তে পারে। পুরো ব্যবসা বাণিজ্যে দেশের অর্থনীতিতে এটি কি ধরনের প্রভাব বিস্তার করছে? জুয়েল ভাই, ধন্যবাদ। অনেকদিন পরে খালিকুজ্জামান সাহেব ভাইয়ের সাথে প্রোগ্রাম করছি। আপনাকেও শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। তো আজকে ফেডারেল রিজার্ভের নতুন যে চেয়ারম্যান কেভিন ওয়ার্শ, তার প্রথম বেসিক্যালি যেটাকে বলে যে মার্কেট অপারেশন কমিটি, সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল। এবং আমরা দেখেছি যে জেনেট ইয়েলেন যখন ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার যখন ছিলেন, কি বলা যায় যে জেনেট ইয়েলেন যখন ট্রেজারি সেক্রেটারি ছিলেন, তার আগে তখন থেকে শুরু করে এই পর্যন্ত এই প্রথম ফেডারেল রিজার্ভের যখন রেটের ব্যাপারে বৈঠক হয় তখন মোটামুটি ইউনানিমাস সিদ্ধান্ত হয়। এবং আমরা মানে ইনফ্লেশন যে বিদ্যমান, এটা তো আমাদের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে শুনে তারপরে আমাদেরকে বুঝতে হবে এরকম না। আমরা প্রত্যেক দিন বাজার করতে গেলে টের পাই যে আমাদের আমাদের ইনফ্লেশনটা হচ্ছে। আমাদের যে জিনিসগুলা একটা সময় কম দামে কিনতে পারতাম, সেই জিনিসগুলো বেশি দামে কিনতে হচ্ছে। এবং গ্যাস প্রাইস প্রায় প্রতিদিনই বাড়ছে, যুদ্ধ যখনই একটু এসকেলেটেড হয় তখনই বাড়ছে। সুতরাং ইনফ্লেশন যখন বাড়ে তখন ফেডারেল রিজার্ভের একটা দায়িত্ব থাকে সেই ইনফ্লেশনকে কমব্যাট করা, যাতে করে ভবিষ্যতে ইনফ্লেশন আউট অফ কন্ট্রোল না চলে যায়। এবং তারই অংশ হিসেবে ফেডারেল রিজার্ভ নর্মালি ইন্টারেস্ট রেট হাইক করে।
এটা নর্মাল পলিসি। এজন্য মার্কেটও কিন্তু, এবং ইন্টারেস্ট রেট বাড়ানো এটা কিন্তু কোনো সুখকর অভিজ্ঞতা না। কারণ ইন্টারেস্ট রেট যখন বাড়ানো হবে, ফেডারেল রিজার্ভ যখন ইন্টারেস্ট রেট বাড়াবে, তখন কিন্তু সাথে সাথে সবকিছুর উপরে একটা অ্যাডভার্স এফেক্ট হয়। সো এটা খুব বেশি ডিজায়ারেবল বিষয় না, কিন্তু এট মানে দ্য সেম কেউ টাইম চান না এটি যদি হোক। না বাড়ানো হয় তাহলে পরে ইনফ্লেশন রেট আউট অফ কন্ট্রোল চলে যাবে, যেটা ফেডারেল রিজার্ভ ট্রাম্পের প্রথম আমলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শোনেনি, ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট বাড়িয়েছে, যার কারণে ডোনাল্ড ট্রাম্প এটা পছন্দ করেনি। সো এবার আমরা দেখলাম যে ইনফ্লেশনের যে এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে, এটা কমব্যাট করার জন্য অ্যাটলিস্ট একবার কিংবা দুইবার ফেডারেল রিজার্ভের রেটটা বাড়বে, এটাই এক্সপেক্টেড। 3.5 এবং 3.75 এর মধ্যে যেটা থাকার কথা, এখান থেকে একটু বাড়বে। সো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এইবার ফেডারেল রিজার্ভ ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছেন। তারা এটা স্থিতি রেখেছেন, কিন্তু বিষয়টা যেটা হয়েছে যে এটা 9-3 ভোট হয়েছে, এবং এই 9-3 ভোট হওয়াটা এটা কিন্তু একটা লক্ষণ যে দেয়ার ইজ সাম ক্র্যাক। এবং যে তিনজন অফিসিয়াল এ ব্যাপারে ডিসেন্ট করেছেন তারা হলেন ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, মিনিয়াপলিস ফেডের প্রেসিডেন্ট নীল ক্যাশকেরি এবং ড্যালাস ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট লরি লোগান। এই তিনজন ডিসেন্ট করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প পছন্দ করছিলেন না যে এটা বৃদ্ধি পাক, এবং তার ইচ্ছারই প্রতিফলন ঘটলো। এবং এই জায়গাতে ফেডারেল রিজার্ভের যে একটা ইন্ডিপেন্ডেন্স আছে সেটা নিয়েও একটা ছোট খাটো প্রশ্ন থাকবে। তবে এটা ফলশ্রুতিতে মার্কেট কিন্তু এক্সপেক্ট করছিল যে ফেডারেল রিজার্ভ রেট বাড়াবে, যার কারণে আপনি যদি আজকে ক্যাপিটাল মার্কেট দেখেন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে ডাও জোন্স অলমোস্ট 2.19% ড্রপ করেছে, S&P 1.52% ড্রপ করেছে, ন্যাসড্যাক 1.74 ড্রপ করেছে, এবং মানে অনেকগুলা টেক, আরো অন্য কারণও আছে, মেটা ফেসবুকের স্টক আজকে কিন্তু প্রায় 10% ড্রপ করেছে, হুইচ ইজ মানে ভেরি সিগনিফিক্যান্ট। এবং সাধারণত মানে যদি এই ইন্টারেস্ট রেটটা অপরিবর্তিত থাকে, ওই দিন আমরা একটু ঊর্ধ্বগতি দেখি, কিন্তু আজকে দেখা গেল যে ঘোষণার পরপরই বলা হচ্ছে যে এটি স্থিতি আছে, কিন্তু তারপরেই কিন্তু স্টক মার্কেট ফল করলো। হ্যাঁ, কারণ এখানে যেটা মানে সমস্যাটা, যেটা ইনভেস্টর, কারণ আমাদের মনে রাখতে হবে যে মার্কেট কিন্তু আজকে কি ঘটছে এটা কিন্তু বিষয় না। মার্কেট রিফ্লেক্ট করে হলো ভবিষ্যতে কি ঘটবে, এটার এন্টিসিপেশনটাই হলো বেসিক্যালি মার্কেট প্রাইসে রিফ্লেক্টেড হয়। এবং ফেডারেল রিজার্ভের আজকের সিদ্ধান্তে মার্কেট খুব একটা আস্থা পাচ্ছে না। তারা মনে করছে যে ইনফ্লেশন কন্ট্রোল করতে ফেডারেল রিজার্ভের পর্যাপ্ত যেই এফেক্টিভনেস সেটা কিছুটা সীমিত হবে। কারণ নর্মালি আপনার ফেডারেল রিজার্ভ যদি রেট বাড়াতো তাহলে পরে মার্কেটে দরপতন হতো, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এরকম মানে অলমোস্ট 2%-এর মতো অ্যাক্রস দ্য বোর্ড দরপতন হয়তো হতো না। দরপতনটা হয়তো হতো 0.25%, এরকম অল্প কিছু। আমরা দেখেছি এর আগে ফেডারেল রিজার্ভ যখন রেট হাইক করে তখন নর্মালি মার্কেটের, কারণ সবকিছুই ইন্টারেস্ট রেটের সাথে ইনভার্সলি রিলেটেড। ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে পরে যে কোনো অ্যাসেট প্রাইস কমে যায়, এটাই হলো মানে এটা হলো একটা সূত্র, অঙ্ক। কিন্তু এখানে এই অলমোস্ট 2% দর পতনের কারণটা হলো যে এই ফেডারেল রিজার্ভের এই মিটিং এর উপরে ইনভেস্টর আস্থা রাখতে পারছেন না। তারা মনে করছেন যে ভবিষ্যতে ইনফ্লেশনটা আরো বেড়ে যাবে এবং ফেড এটাকে এফেক্টিভলি কন্ট্রোল করতে পারছে না। সুতরাং যেটা হচ্ছে যে আপনি যদি ইনফ্লেশন রেট কন্ট্রোল না করেন তখন আপনি বাধ্য হবেন ফেডারেল রেটটা আরো বাড়াইতে। মানে আপনি ধরেন মাত্র 25 বেসিস পয়েন্ট বাড়াতেন, এবার এর পরের বার আপনাকে পুরো 100 বেসিস পয়েন্টই বাড়াতে হবে কন্ট্রোল করার জন্য। সো এই আশঙ্কা থেকেই আজকে যে অস্থিরতাটা আমরা দেখলাম মার্কেটে, সেটা অর্থাৎ এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এই ঘোষণাটা মানে এটা তো অপরিবর্তিত, আগের মতো অবস্থা থাকার কথা, সেই জায়গায় মানুষ আস্থা নিতে পারছে না বলে হয়তো মার্কেটের এই ধরনের দরপতন। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি, সেটি হলো যে এটি তো প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য চরম একটা স্বস্তির খবর। কমালে আরো ভালো হতো, কিন্তু বাড়েনি, এটি তো তার জন্য একটা এই মধ্যবর্তী নির্বাচনের আগে ভালো খবর। কিন্তু CNN এর জরিপ দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে যে তিনি আসলেই স্বস্তিতে আছেন আজকে?
ধন্যবাদ আপনাকে এবং ডক্টর নকিবুর রহমানকে। ওনার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, আশা করি আপনি ভালো আছেন। জি, অর্থনৈতিক বিষয়টা ডক্টর নকিব ডেফিনেটলি আমার থেকে ভালো বোঝেন, এটা আমি জানি। তবে আমার মনে হয় আমরা যদি লেম্যান হিসাবে আমরা যদি দেখি, ইন্টারেস্ট রেট একটা ফ্যাক্টর মার্কেটে, কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের কারণে মার্কেট এবং অর্থনীতি কিন্তু খুবই খারাপ অবস্থায় আমেরিকাতে রয়েছে। যেমন আনএমপ্লয়মেন্ট রেট বর্তমানে মোস্ট লাইকলি 4.2%। 4.2% এটাই হাইয়েস্ট না। কোভিড এর সময় 2022-23 সনে এই সময় ওইটা 9%-এর মতো ছিল। তা আনএমপ্লয়মেন্ট রেট একটু হাই, আর হচ্ছে ইনফ্লেশন রেট হচ্ছে 3.5। ওই যে অনেকটা আপনার ওই যে ইন্টারেস্ট রেটের কাছাকাছি সমানই 3.5। কিন্তু ওদের টার্গেট হচ্ছে 2%। 2%-এ আমার ধারণা নিতে পারবে না, কারণ পৃথিবীতে যে অস্থিরতা, মানে অর্থনীতি তো একটা চেইনের মতো, পৃথিবীতে যে অস্থিরতা তাতে অর্থনীতিটা খুব বেশি স্টেবল হবে বলে আমার মনে হচ্ছে না, খুব দ্রুত স্টেবল হবে না। কারণ যুদ্ধের কারণে আপনি একটু আগে বললেন যে ক্রুড অয়েলের দাম 7.3% বেড়ে গিয়ে $88 হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়েল প্রাইসের সাথে তো অনেক কিছুই জড়িত, ট্রান্সপোর্টেশন কস্ট, তারপর হচ্ছে অন্যান্য কস্ট। এই জন্য আপনি যেটা বললেন যে অর্থনীতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কি স্বস্তিতে আছেন কিনা, তা আমার কাছে মনে হয় ইন্টারেস্ট রেট এটা একটা ছোট্ট জিনিস, ছোট জিনিসই বলবো, কারণ হচ্ছে যে অর্থনীতির আরো অনেকগুলো ফ্যাক্টর এর সাথে জড়িত। এবং এই যে জোনসের কথা আপনারা বললেন, সেটা কিন্তু আজকেই যে প্রথম দরপতন হলো এমন না, গত প্রায় 1 মাস যাবতই হচ্ছে এটা খুবই আনস্টেবল আছে বেশ কিছুদিন যাবত। তো অর্থনীতিটা মোটেও স্বস্তিতে নেই, কারণ ওভারঅল যে দেশের পরিস্থিতি, মানুষের যে আস্থা গভর্নমেন্টের উপর, সরকারের উপর, ডোনাল্ড ট্রাম্পের উপর, এগুলি খুবই নাজুক। সেটা আপনি একটু আগে ইঙ্গিত করলেন যে সিএনএন এর যে জরিপ, তাই না? সিএনএন এর জরিপে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভ করে 50% লোক। স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভ করে, স্ট্রংলি অ্যাপ্রুভ করে মাত্র 15% লোক। ওভারঅল তাকে 73% লোক তাকে ডিসঅ্যাপ্রুভ করে, মনে করে যে অর্থনীতির ঠিক ডিরেকশনে যাচ্ছে না। তার থেকে বড় কথা, মানুষ সঠিকভাবে দেখছে যে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পকে খুব কার্যকর লিডার 62% লোক আর মনে করে না, আমেরিকানরাই মনে করে না যে কার্যকর সে একজন ওয়ার্ল্ড পলিটিক্সে। তো সেইখানে পৃথিবীর মানুষকে যদি জিজ্ঞেস করেন, আমার ধারণা 90-র উপরে % শুধু ইসরায়েল কিংবা ইন্ডিয়া, এই 2-একটা দেশ বাদ দিয়ে প্রায় সমস্ত দেশে তার রেটিং হয়তো 90-র বেশি থাকবে, নেগেটিভ আর কি, ডোনাল্ড ট্রাম্পের। সুতরাং তারপরে হচ্ছে তার যে ভোটের যে বেস, ডোনাল্ড ট্রাম্পের যে হোয়াইট নন কলেজ পিপল যারা, তারাই তো তার ভোটের সবচেয়ে বড় মাগা বেস। সেই বেসের মাত্র 46% লোক তাকে সাপোর্ট করে। তাতে বোঝা যায় যে অস্বস্তিটা কি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। 34% ডোনাল্ড ট্রাম্পের রেটিং, পজিটিভ রেটিং আর কি, সেটা মাত্র আরেকবার ছিল হচ্ছে তার ফার্স্ট টার্মের শেষ দিকে গিয়ে, যখন কোভিড শুরু হয়ে গিয়েছিল। সুতরাং অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, যে অস্থিরতা সমাজে, সব দিক থেকেই খুবই নাজুক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সুতরাং ইন্টারেস্ট রেট অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আমার কাছে মনে হয় অনেক দিক থেকেই মানুষ খুব অস্বস্তিতে আছে, খুবই মানে কষ্টদায়ক জীবনযাপন করছে, খুবই অস্থির জীবনযাপন করছে, খুবই অস্থিতিশীল জীবনযাপন করছে। যেটা ডক্টর নাকিবও উল্লেখ করেছিলেন যে এই জিনিসগুলি বোঝার জন্য ঠিক বড় লেভেলের ইকোনমিস্ট কিংবা আজকাল আর নেই, আজকালকে আর নেই। কারণ দোকানপাটগুলিতে গেলে পরে আমরা তো এইসব দেশে, এই দেশে অনেক দিন আছি, 36-7 ইয়ার্স, এর মানে একটা আন্দাজ হয়ে গেছে কোন জিনিসের দাম কেমন হওয়া উচিত। অনেকটা চোখ বন্ধ করে আমরা ধরলে গিয়ে বুঝতে পারি এটা রাফলি এমন হওয়া উচিত। তখন আপনি খেয়াল করলেই দেখবেন যে এটা, আমি আরেকটা জিনিস বুঝি না, ইনফ্লেশন রেট বলা হয় হচ্ছে 3.5%, কিন্তু অনেক যে নিত্য নৈমিত্তিক কমোডিটি, সেগুলির রেট কিন্তু আসলে 24-25% বেশি। ওভারঅল কিভাবে হিসাবটা 3.5 করা হয় সেটা ইকোনমিস্টদের উপর আমি ছেড়ে দিলাম। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরে আপনার কাছে শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, যে জরিপটি নিয়ে আমরা কথা বলছি, সেই জরিপটিতে মাত্র 28% মানুষ এই ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশলগুলোকে, তার ভূমিকাকে সমর্থন করছেন।
বাকিরা করছেন না, তারপর প্রেসিডেন্ট যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধে এখন তার যে কৌশলগুলো, তার যে ভূমিকাটা, সেটি আসলে কোন দিকে যাচ্ছে? তিনি কি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক সেটি চাইছেন? আহ, তিনি সেটা চাচ্ছেন কিনা আমি তার মনের কথা জানি না, তবে তিনি সেটা চাওয়া উচিত না। কারণ তার প্রধান দায়িত্ব ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষকে সেফটি দেওয়া, দেশের জনগণকে, এবং ইকোনমিক স্টেবিলিটি দেওয়া। তো সেই জিনিসগুলো এই যুদ্ধের মাধ্যমে একটাও অ্যাচিভ হচ্ছে না, হবে না। কারণ ইরান আমাদের জন্য ইমিডিয়েট কোনো থ্রেট না, এটা আমেরিকান সবাই জানে। এবং এই জন্যই আপনি যেটা বললেন যে মাত্র 28% মানুষ মনে করে যে এটা একটা সঠিক যুদ্ধ। তো সেটা 28% লোক মনে করা মানে তো আসলে খুব ছোট্ট একটা সংখ্যা করতে। কারণ যখন একটা যুদ্ধ হয় একটা দেশের, যে কোনো দেশের, তখন সাধারণত দেখা যায় সব মানুষই দেশের যে প্রেসিডেন্ট অথবা দেশের যে নেতা তার পিছনে সমবেত হয়, পতাকার পিছনে সমবেত হয়। এটাই হচ্ছে যুদ্ধের সাইকোলজি দুনিয়াতে। এবং এই সাইকোলজিটা ইউজ করেই মনে করেন যে নেতানিয়াহু ক্ষমতায় রয়েছে, তাই না? অন্যায় যুদ্ধ তবুও মানুষ মনে করছে যে আমাদের অস্তিত্বের জন্য এটা দরকার, ইসরায়েলি মানুষ মনে করছে আর কি, কিন্তু আমেরিকার মানুষ তো সেটা মনে করে না, সঙ্গত কারণে, সঠিক কারণে মনে করে না যেটা আমাদের জন্য এটা কোনো হুমকি। এটা একটা ওয়ার অফ চয়েস। তো এই জন্য এটা এক মানুষ লাইক করছে না, কারণ মানুষ তো এত বোকা না। তার ফলশ্রুতিতে যেটা দেখছে যে ইকোনমিক যে টালমাটাল অবস্থা, যেটা একটু আগে আমরা আলাপ করলাম, তার বাইরে গিয়ে যেটা দেখছে যে আমাদের যে সোলজাররা, তাদের সংখ্যা ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে না, একটা মানুষের জীবন তো মূল্যবান। সেই হিসাবে মাঝে মধ্যেই যে এই অ্যাটাক গুলোতে আহতের সংখ্যা বাড়ছে, নিহতের সংখ্যা বাড়ছে। তো সব মিলিয়ে আমার মনে হয় না জনগণ যুদ্ধটা চাচ্ছে, এবং এই জন্যই জনগণ মনে করে এটা অনলি 28% লোক মনে করে এটা সঠিক। এই 28% কারা, সেটার যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে হয়তো দেখা যাবে তারা হচ্ছে আসলে যারা হচ্ছে সামরিক অস্ত্র উৎপাদনের সাথে যে জড়িত ইন্ডাস্ট্রি তারা, অথবা হচ্ছে একেবারে ডোনাল্ড ট্রাম্পের যে কোর গ্রুপ, মাগার কোর অফ দ্য কোর তারা, অর্থাৎ সাধারণ জনগণ। এটা তো 28% একটা বিশাল সংখ্যা। এই জন্য আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই উচিত জিনিসটা আমলে নেওয়া, এবং আমলে নিয়ে এই যুদ্ধটা কিভাবে দ্রুত শেষ করা যায় সেই দিকে, ডিপ্লোমেসির দিকে এগিয়ে যাওয়া। যদিও এক ধরনের ডিপ্লোমেটিক এফোর্ট ছিল, আমরা জানি কয়েকদিন আগে, কিছুদিন আগেও, কিন্তু সেই ডিপ্লোমেটিক এফোর্টটা শেষ পর্যন্ত টিকেনি। গত 10-11 দিন যাবৎ কন্টিনিউয়াস ইউএস নানান জায়গায় বোমিং করেছে। তার থেকেও আপনি হয়তো ইস্যুটাতে একটু পরে যেতে পারেন, তাহলে আমি আর এখন আর তো বাড়াবো না। যে আমার কাছে যেটা মনে হচ্ছে, যুদ্ধটা সংক্ষিপ্ত না হয়ে অনেক বিস্তৃত হয়ে যাচ্ছে নতুন নতুন জায়গায়। যেমন এখানে আজকে জড়িয়ে পড়েছে ইজিপ্ট, জড়িয়ে পড়েছে ইরাক, জড়িয়ে পড়েছে জর্ডান, জড়িয়ে পড়েছে এমনকি ইউক্রাইন, এই যুদ্ধটাতে জড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতিরা। 5টা নতুন পার্টি এখানে নতুন করে সংযুক্ত হলো। তাহলে তো এটা এক অর্থে অঘোষিতভাবে একটা ওয়ার্ল্ড ওয়ারের লেভেলেই চলে গিয়েছে। আগের গুলি যদি বাদ দেই, আগের গুলি বলতে সৌদি আরব, তারপর কুয়েত, কাতার, তারপর বাহরাইন, ইউএই, ওমান, ওরা তো রয়েছে। তাতে করে মনে হচ্ছে যুদ্ধের বিস্তৃতিটা আর অনেক বেড়ে গেল। তো এই জন্য জিনিসটা খুবই শঙ্কার কারণ বলে আমি মনে করি। এবং আমি মনে করি তিনি যদিও বড় বড় হুমকি দামকি দিচ্ছেন যে আমেরিকা যদি ইচ্ছা করে তার নিজের ভাষা, সেটা 2 ঘন্টার মধ্যেই মানে সমস্ত ব্রিজগুলো মানে ধ্বংস করে দেওয়া সম্ভব, একদিনের মধ্যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলি ইরানের ধ্বংস করে দেওয়া সম্ভব। তিনি এমনও অতীতে বলেছেন যে একদিনের মধ্যে এই সিভিলাইজেশন ওয়াইপ আউট করে দেওয়া সম্ভব পৃথিবীর ইতিহাস থেকে। সেই আলোচনা আমরা আগে করেছি, আজকে আর না যাই, কারণ এই জাতীয় কথা বলা আসলে যুদ্ধ অপরাধের সামিল। সুতরাং এই জাতীয় কথা একটা সভ্যতার বিরুদ্ধে কোনো মানুষ বলতে পারে না যে 91 মিলিয়ন লোককে আমি ভ্যানিশ করে দিব দুনিয়া থেকে। সেটা আপনার সক্ষমতা থাকলে আপনি বলতে পারেন। আমরা জানি যে তিনি বলেন, আবার হয়তো পরবর্তীতে সেখান থেকে পিছনে আসেন। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে একটি জানি, সেটা হলো যে প্রফেসর ডক্টর খালেকুজ্জামান তো অনেকগুলো নতুন নতুন উইন্ডোর কথা বললেন, যে যুদ্ধটা আরো বেশ কিছু দেশে, জর্ডান, মিশর, সৌদি আরব থেকে শুরু করে যারা পুরনো ছিল তারা তো আছেই। আবার অন্যদিকে আমরা দেখছি যে চায়না বলছে ইরানকে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র দেওয়া হবে, রাশিয়া তাদের গোয়েন্দা তথ্য দিয়েছে বলে সিআইএ মনে করছে, যার ফলে সিআইএ ঘাঁটিগুলোতে ইরান সফলভাবে লক্ষ্যভেদ করে হামলা চালিয়েছিল। সবকিছু মিলে বিশ্বযুদ্ধ শব্দটা বলে ফেলেছেন প্রফেসর ডক্টর খালেকুজ্জামান। আপনি কতটা এটাকে বিশ্বযুদ্ধের
পর্যায়ে নিতে চান, কিংবা মনে করছেন যে এটি দিনে দিনে আরো বাড়ছে? আমি মানে সত্যিকার অর্থে মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি আশা পোষণ করি যে সেদিকে এটা মন নেবে না, বিশ্বযুদ্ধে মন নেবে না। কারণ সত্যি কথা বলতে কি, যুদ্ধে লাভ কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে শুধুমাত্র যারা অস্ত্র ব্যবসায়ী তারা ছাড়া আর কারো হয় না। এই আমি যে শহরে থাকি, এখানে অলরেডি দুজন ফোর্ট ব্র্যাগ থেকে দুজন সৈনিক নিহত হয়েছে। একজনের বয়স 19 বছর, একজনের বয়স 22 বছর। এই যে মৃত্যুর মিছিল বাড়বে পরিবারে, এবং একেবারে মানে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু তারা পরিবারের মানে পরিবার তাদেরকে সন্তান হারা হবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে যুদ্ধ একটা সমস্যা সমাধানের জন্য শুরু হয়, কিন্তু যুদ্ধ শেষ হতে হতে আরো 15-20টা সমস্যা তৈরি হয়। সেই সমস্যা তো সমাধান হয়ই না। এটাই কিন্তু নিয়ম। হাজার হাজার লোক মারা যায়, লক্ষ লক্ষ লোক মারা যায়, এবং একটা মানে একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় সারা বিশ্ব। এবং আমি মানে মনে প্রাণে আশা করি যে আমরা সেই দিকে যাব না। এখন এই যুদ্ধটা অনেকটা হয়ে গিয়েছে যে ইগোর যুদ্ধের মতো, যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে তিনি একেবারে মানে ওই ভেনিজুয়েলাতে যেভাবে 4 ঘন্টার মধ্যে তিনি মাদুরোকে ধরে নিয়ে এসেছেন, ইরানের রিজিমকে পরিবর্তন করে ফেলবেন। কিন্তু ইরান ইজ এ ডিফারেন্ট বল গেম অল টুগেদার। এবং এটা একটা ন্যাচারাল তাদের মানে সুবিধা আছে, তাদের একটা ভৌগোলিক একটা সুবিধা আছে যে প্রচুর পাহাড়ি অঞ্চল, দুর্গম অঞ্চল, এবং কিছু কিছু জায়গাতে আপনি বোমা মেরেও কিছু করতে পারবেন না, কারণ এটা পাহাড়ি অঞ্চল। সেখানে আপনি সোলজার পাঠালে পরে তাদের অনেকেই মারা যাবে। বুটস অন দ্য গ্রাউন্ডের কথা বারবার বলা হচ্ছিল। তারপরে সেখানে অনেক ধরনের চেষ্টা কিন্তু করা হয়েছে, কিন্তু সেটা কোনোটাই কাজে লাগছে না। এবং এই যুদ্ধের সবচেয়ে বড় যে হিসাব নিকাশের জায়গাটা, সেটা হলো যে আমেরিকা এতদিন ধরে মধ্যপ্রাচ্যে তার যেই শ্রেষ্ঠত্বের কথা বলে মানে প্রচুর পরিমাণ অর্থনৈতিক সুবিধা ভোগ করেছেন, যে কাতার, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, এসব জায়গাতে আমেরিকার বেসগুলা আছে, এবং এটার পয়সা কিন্তু সেই দেশের সরকার বহন করছে। এবং এটার একটা বড় কারণ হলো যে তাদেরকে নিরাপত্তা দেবে, সেই নিরাপত্তাটা কিন্তু দিতে ব্যর্থ হচ্ছে। যখন when it comes to এয়ার মিসাইল অ্যাটাক, আপনার আমেরিকার ডিফেন্স সিস্টেমের কিন্তু স্ট্রেচ আমরা দেখেছি যে ইট পিকস অ্যান্ড চুজ, যে ইসরায়েলকে রক্ষা করবে না, কাতারকে রক্ষা করবে না, কুয়েতকে রক্ষা করবে, সবাইকে একসাথে রক্ষা করতে পারছে না। এবং এর মধ্যে গত এক সপ্তাহ আগে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন আপনাদের সামনে এসেছে, দেখেছেন যে এখনো পর্যন্ত আমেরিকা প্রায় 1200 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ফেলেছে, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা, এবং প্রত্যেকটা মিসাইল ডিফেন্স সিস্টেমের দাম হলো $4 মিলিয়ন করে। তা অর্থাৎ $4.8 বিলিয়ন অলরেডি খরচ হয়েছে শুধুমাত্র মিসাইল আক্রমণ প্রতিহত করার জন্য। এবং এটা আমরা দেখছি যে এটার এফেক্টিভনেস কিন্তু কমে গিয়েছে। এটার ফাঁক ফোকর দিয়ে কিন্তু অনেকগুলা মিসাইলই বের হয়েছে, এবং মানে অধিকাংশ মিলিটারি বেসই কিন্তু আক্রান্ত আমেরিকার। সো এই বিষয়গুলো কিন্তু ভাবিয়ে তুলেছে, এবং আমেরিকার এই স্টক পাইলের কিন্তু একটা সংকট দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু যুদ্ধবিরতির একটা প্রস্তাব গত এক সপ্তাহ আগে আমরা দেখেছিলাম, যেটা আমরা অনেকেই মনে করেছিলাম যে পার্মানেন্ট সিজফায়ার, কিন্তু এটা ছিল একটা এমওইউ, এবং সেই এমওইউটার নেগোসিয়েশনটা ঠিক মতো কন্টিনিউ হয়নি। এবং এর মধ্যে আমরা দেখেছি 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমার মিত্রদের পরামর্শে আমি যুদ্ধ স্ট্রাইকটা স্থগিত করলাম। গতকালকে তিনি আবার বলছেন যে ইরানের রিকোয়েস্টে, অথচ ইরান ডিক্লাইন করছে, যে বলছে যে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সো এটা একটা কিন্তু রিজিওনাল ওয়ারের মধ্যেই চলে গিয়েছে। এবং এর মধ্যে বিবি নেতানিয়াহু এখন ওয়াশিংটন ডিসিতে আছেন, তিনি লিন্ডজি গ্রাহামের ফিউনারেলে অ্যাটেন্ড করার জন্য এসেছেন। এবং ইরান এই যুদ্ধে আপনি যদি দেখেন যে পৃথিবীর সবাই কিন্তু এখন যুদ্ধ বন্ধের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এক্সেপ্ট ইসরায়েল। কারণ এই যুদ্ধ কন্টিনিউ করলে পরে ইসরায়েলের লাভ। ইসরায়েল সারা বিশ্বের দৃষ্টি যখন ইরানের দিকে থাকবে, এই ফাঁকে তারা লেবাননের একটা বড় অংশ দখল করে নিতে পারবে, ওয়েস্ট ব্যাংকে তাদের সেটেলারদেরকে আরো অ্যাগ্রেসিভ হতে দেবে। এবং ইভেন আপনি দেখেন যে আমেরিকার একজন ল মেকার রো খান্না, তিনি যখন ওয়েস্ট ব্যাংকে গিয়েছিলেন তাকে পর্যন্ত হ্যারাস করেছে, তার উপরে আক্রমণ করেছে। যদিও এটা নিয়ে তারা
ধোঁয়াশা তৈরি করছে। সো এই অডেসিটিটা এই কারণে যে আমরা দেখছি যে এপ্যাক তারা আমেরিকার রাজনীতি এখনো নিয়ন্ত্রণ করছে, কিন্তু এই নিয়ন্ত্রণের মাত্রাটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা দেখছি যে এপ্যাক সমর্থিত বেশ কিছু প্রার্থী এবং এপ্যাক থেকে পয়সা নেওয়া একটা লায়াবিলিটির মতো হয়ে গিয়েছে, তারা কিন্তু আগের মতো জিততে পারছে না। যদিও আমরা দেখেছি যে ছোটখাটো রেসে কেন্টাকির একটা কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রাইমারিতে থমাস মিসিকে হারানোর জন্য প্রায় $30 মিলিয়ন খরচ করেছে। সো দ্যাটস এ মানে অ্যাবসার্ড অ্যামাউন্ট অফ মানি। আমরা যে দেখছি যে মিশিগানের প্রাইমারিতে ডেমোক্রেটিক প্রার্থী আব্দুল আল সাইদকে হারানোর জন্য কংগ্রেস ওম্যান স্টিভেন্সকে জিতানোর জন্য অলরেডি $30 মিলিয়ন খরচ করেছে এপ্যাক, এবং আরো খরচ করার চেষ্টা করছে। সো এই আগামী টিউসডেতে ইট উইল বি অ্যান অ্যাসিড টেস্ট যে এপ্যাকের পয়সার দৌরাত্ম্য কতটুকু, এবং আমেরিকার রাজনীতিতে তাদের যে এতদিনের যেই মোরলের ভূমিকা ছিল সেটা প্রশ্নবিদ্ধ হওয়ার পর্যায়ে রয়েছে। এবং তারা যদি সাকসেসফুলি আব্দুল আল সাইদকে পরাজিত করতে পারে, এটা একটা দুঃসংবাদ আমেরিকার ওভারঅল রাজনীতির উপরে। সো এছাড়া এর বাইরে আরো কিছু প্রাইমারি আছে, সেগুলোতেও এপ্যাক তাদের প্রার্থীদের জিতানোর জন্য চেষ্টা করছে এবং তাদের অপছন্দের প্রার্থীদেরকে হারানোর জন্য চেষ্টা করছে। সো এই এপ্যাকের নিয়ন্ত্রণ যদি লাগাম না টানা যায়, তাহলে পরে সত্যিকার অর্থে এরকম অস্থিরতা, আজকে ইরান কালকে অন্য জায়গায়, এরকম অস্থিরতা চলতেই থাকবে, এবং এটা সবার জন্যই এটা একটা দুর্ভাগ্য। ওকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে একটু শুনি। সেটা হলো, নেতানিয়াহু এখন ওয়াশিংটনে আছেন। তিনি যদিও লিন্ডসে গ্রাহামের ফিউনারালে এসেছেন, কিন্তু তিনি এর মধ্যে প্রেসিডেন্টের সাথে একান্তে 1.5 ঘন্টা বৈঠক করেছেন। আমাদের ওয়ার সেক্রেটারি পিট হেগসেটের সাথেও বৈঠক করেছেন। তিনি তো একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন, যখন ইরান এবং আমেরিকার আলোচনা এই পর্যায়ে আছে, যুদ্ধ এই বন্ধ এই চালু এই অবস্থায় আছে, সেক্ষেত্রে বিবি নেতানিয়াহুর এই সফরটা কতটা গুরুত্বপূর্ণ ইরান যুদ্ধ বন্ধ হবে কি হবে না সেটি নির্ধারণে? বিবি নেতানিয়াহু এসছে তার যে কোনো সফরই অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এইবার তিনি এসছেন যুদ্ধের ব্যাপারে আমার মনে হয় অন দা সাইড কথা বলার জন্য। মূলত তো তিনি এসছেন লিন্ডসে গ্রাহামের ফিউনারালে। কিন্তু বিবি নেতানিয়াহু যখন সুযোগ পায়, তখন তো তার যে দৃষ্টিভঙ্গি, তার পার্সপেক্টিভ, সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে সহ আমেরিকার যারা ল মেকার এবং নীতি নির্ধারক, পলিসি মেকার, তাদের কাছে তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং অনেকগুলো কনফ্লিক্টিং কিছু নিউজ দেখা যায়, যে কোনো নিউজে দেখা যাচ্ছে বিবি নেতানিয়াহুকে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি পাত্তা দেয়নি, এমনকি বলছে যে তোমাকে কেউ আসলে ভালোবাসে না, এই জাতীয় কথা, তুমি মানে অনেক গালিগালাজ টাইপের। কিন্তু বিবি নেতানিয়াহুর যে স্পোক পারসন, যেমন তার নাম মনে হয় ডোরন স্পাইনফিল্ড বা এরকম একটা নাম, ইসরায়েলের, তাকে আজকে যখন জিজ্ঞাসা করা হলো CNN-এ যে তোমার কাছে কি মনে হচ্ছে আলোচনাটা কেমন যাচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্প এবং বিবি নেতানিয়াহুর মধ্যে, সে বলছে যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কনভারসেশন সো ফার। হ্যাঁ, তারা কিন্তু এটা আপনার প্রচারের পয়েন্ট অফ ভিউতে কেউ কখনোই স্বীকার করবেন না যে আলোচনাটা ভালো যাচ্ছে না, কিন্তু বিভিন্ন দিক থেকে যে ইন্ডিকেশন পাওয়া যায়, সেই আলোচনাটাই আসলে খুব বেশি যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারছেন এমন না। ডোনাল্ড ট্রাম্পও বুঝতে শুরু করেছে, তারা দেখে না পোলগুলি এমন না, কারণ এখন তো জিনিসটা অলরেডি সাধারণ জনসাধারণ বাদ দিয়ে গিয়ে মাগা লেভেলেও এটার ইম্প্যাক্ট হচ্ছে, অর্থাৎ অ্যান্টি ওয়ার সেন্টিমেন্ট। এই জন্য বিবি নেতানিয়াহু ডেফিনেটলি চাইবে যে যুদ্ধটা আরো চলমান থাক, এবং এটা চলমান তিনি রেখেছেন। আপনারা জানেন যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ লেবাননও ইনক্লুডেড ছিল, কিন্তু লেবাননে তার যে আক্রমণ তারা তো একদম থামায়নি। সুতরাং বিবি নেতানিয়াহু এবং ইসরায়েল অনেকটাই একটা রূপ পাওয়ার দুনিয়াতে, তারা তাদের মতো করে কাজ করেই যাবে। তবে আমার মনে হয় মানে ডোনাল্ড ট্রাম্প বিবি নেতানিয়াহুর চেয়ে বরং এইবারের যে মিটিং গুলো আমার দৃষ্টিতে জেলেনস্কিকে তিনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন দেন বিবি নেতানিয়াহু, কারণ জেলেনস্কি তার রেলেভেন্স তৈরি করতে পেরেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। সে বলছে যে আমরা ইরানের একটা ভেসেলকে আমরা আক্রমণ করেছি ক্যাসপিয়ান সিতে, এবং এটা তোমাদের সুবিধা, তোমাদের জন্য আমরা করেছি জিনিসটা। এটা এক। নাম্বার 2, সে কিন্তু কোনো একজন হলো বন্ধু তিনি পেলেন এই যুদ্ধে,
জি জি জি। এবং রাশিয়া যে মানে স্যাটেলাইট ইমেজ এবং অন্যান্য ইন্টেলিজেন্স সাপ্লাই দিচ্ছে ইরানকে, এটাও তিনি বলছেন যে ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্সের এরকম ডেটা আছে, তাদের কাছে এরকম ইনফরমেশন আছে। জেলেন্সকি বরং ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেক বেশি মানে অ্যাকসেপ্টেবল হয়ে উঠেছে এইবারের যে মিটিংটাতে কম্পেয়ার টু বিবি নেতানিয়াহু। আমার কাছে মনে হয় না বিবি নেতানিয়াহু নতুন কিছু অ্যাচিভ করতে পেরেছে এইবারের মিটিংয়ে, হয়তোবা আগের মতোই স্ট্যাটাস কো। কারণ ইসরায়েলকে বাদ দিয়ে তো আমেরিকা কখনোই কিছু করবে না, যতই আমরা বলি। সুতরাং নতুন কিছু কমিট করবে এমন আমার মনে হচ্ছে না। তবে মানে ইসরায়েল তার যুদ্ধটা চালিয়ে যাওয়ার পক্ষে সবসময় সে অ্যাডভোকেসি করে যাবে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা 2 স্টেট সলিউশন যদি মেনে নাও, মানে প্যালেস্টাইন, এবং সেটা সেটা সৌদি আরব চাচ্ছে ফর এক্সাম্পল। কারণ সৌদি আরবের সাথে যে একটা ডিল নিয়ে আলোচনা হচ্ছে, যে নিউক্লিয়ার পাওয়ার এগুলি নিয়ে, তার প্রিকন্ডিশন হচ্ছে যে 2 রাষ্ট্রের সমাধান মেনে নিতে হবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নেতানিয়াহুকে না, তার স্পোক পার্সন যে আর কি, ডোরান স্পাইনফিল্ড, যে যে তোমাদের কি মনে হয়। সে অনেক ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে যে কথাটা বললো, এখনো এরকম কন্ডিশন আমাদের অঞ্চলে তৈরি হয়নি, তারা এখনো প্রস্তুত না প্যালেস্টাইনরা রাষ্ট্র চালানোর জন্য, তারা এখনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিসে জড়িত, এইসব অনেক কথাবার্তাই সে বললো আর কি। ইন শর্ট, তারা যেটা বলতে চাচ্ছে এটা এখনো তার মেনে নিতে প্রস্তুত না। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তার দৃষ্টিতে আনা হয়েছিল যে মেজর জেনারেল মাতান ভিলনাই, যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল হচ্ছে আইডিএফ এর, মানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের, তিনি ইদানিং বলছেন, মানে রিটায়ারমেন্টের পরে গিয়ে, যে ওয়েস্ট ব্যাংকে যে প্যালেস্টাইনিরা তারাও তো টেরোরিস্ট আমাদের দৃষ্টিতে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু তিনি নতুন করে বলছেন যে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি যে টেরোরিস্ট আছে, ইহুদি টেরোরিস্ট, তাদেরকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে এলাকায় শান্তি কোনোদিন আসবে না। এই প্রশ্নটা করা হয়েছিল, আপনি কি মনে করেন যে ইহুদি যে টেরোরিস্টের কথা বলছে আপনাদের একজন প্রাক্তন জেনারেল, সেটা সম্বন্ধে আপনার কি হবে রিয়াকশন? সে বলছে, দেখেন, আমরা একটা আইনের দেশ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের দেশে 2-1 এরকম ঘটনা ঘটে না এমন না, কিন্তু তাদেরকে যথারীতি আমরা আইনের আওতায় নিয়ে আসি। তিনি মানতে রাজি হলেন না যে ইহুদিদের মধ্যেও কট্টরপন্থী ইহুদি যারা, তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করেন। তাতেই বুঝেন যে ইসরায়েলের বর্তমান সরকার, ইসরায়েলের স্ট্যান্ডিংটা কোথায়। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রশ্ন ডক্টর নকিবুর রহমান আপনার কাছে শুনি, সেটা হলো সৌদি আরবের ভূমিকাটা। আমরা একেবারে যুদ্ধের শুরুতে পড়েছিলাম, আমার যেটুকু মনে পড়ে যে রয়টার্সের একটা এক্সক্লুসিভ নিউজ ছিল যে সৌদির 3টি বিমান গিয়েছিল ইরানের আকাশে তখন একদম। এরপর আমরা দেখলাম যে সৌদি আরবের ভূমিকাটা একটা ব্যালেন্সিং একটা ভূমিকা। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নানা সময় বিভিন্ন আক্রমণ যখন হুমকি দিচ্ছিলেন, তখন সৌদি যুবরাজ সেটি হয়তো অনেক সময় থামাচ্ছিলেন। একটা শান্তি প্রতিষ্ঠিত হোক, এটি সৌদি আরব চাইছিল। আবার যৌথ আক্রমণ আমরা চালাতে দেখলাম সৌদি আরব এবং আমেরিকাকে একসাথে মিলে। সৌদি আসলে কোন দিকে যাচ্ছে, কিংবা সৌদির ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্ষতিকর হতে পারে ইরানের জন্য? ডেফিনেটলি সৌদি আরব যেটাকে বলে যে ইটস বিটুইন রক অ্যান্ড দ্য হার্ড প্লেস, মানে বাংলায় এটাকে ট্রান্সলেট করলে মানে কুল রাখি না শ্যাম রাখি, এই ধরনের একটা বিষয়। খুব বেশি মানে সুখকর শব্দ নাই এটাকে, ওই যে মাইন্ড কাচিপা যেটা বলে, এরকম একটা অবস্থায় পড়ে গিয়েছে সৌদি আরব। কারণ বিষয়টা হলো যে প্রথম দিকে আপনি যেটা বললেন যে কারণ ইরান কিন্তু মানে হাজার হাজার মাইল দূরে এসে আমেরিকাকে আক্রমণ করবে না। ইরান আক্রমণ করবে হলো সৌদি আরবের এবং আরব আমিরাত, তারপরে হলো মানে এই দুইটা হলো প্রথম টার্গেট। তারপরে থার্ড টার্গেট হবে হলো জর্ডান, তারপরে কুয়েত, কাতার, এই দেশগুলা। সো এই কারণে সৌদি আরব অটোমেটিক্যালি ফার্স্ট টার্গেট। এবং আমরা দেখেছি যে 28শে ফেব্রুয়ারির পরে তারা কিন্তু মানে ঘোষণা দিয়েই বলেছে যে উই আর ট্রাইং টু স্টে আউট অফ ইট। কিন্তু আমরা এই সপ্তাহে দেখলাম যে তারা কিন্তু জয়েন্ট স্ট্রাইক আউটে অংশগ্রহণ করেছে। এবং এটার কারণ হলো যে হুতিদের সাথে, এরা হলো ইরানের একটা প্রক্সি, হুতি মিলিশিয়াদের সাথে সৌদি আরবের বহুদিনের সংকট, এবং হুতিরা কিন্তু একটা দিক থেকে আক্রমণ করছে সৌদি আরবের উপরে। তারপরে আপনার গতকালকে আমরা আবার গত কয়েকদিনে আমরা কাস্পিয়ান সিতে আবার আর একটা নতুন
আহ, মেরুকরণ আমরা দেখেছি, যে সেখানে আমরা দেখছি যে ইরান থেকে কিছু লজিস্টিক্স সাপ্লাই যাচ্ছে রাশিয়াতে, সেটা আবার সেই শিপ ইন্টারসেপ্ট করেছে ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেন। সো ইউক্রেনও জড়িত হয়ে যাচ্ছে। সো আমরা মানে অনেকগুলা ফ্রন্টে যুদ্ধ ওপেন দেখছি। তারপরে আবার আরেকদিকে দেখছি যে চায়না কিছু এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে ইরানকে। সুতরাং খালেকুজ্জামান ভাই যেটা আশঙ্কা করছেন যে এটা কিন্তু আর মানে ইরান ইউএস সংকট নেই, এটা একটা মানে মানে ব্যাপক রিজিওনালি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, এবং সাথে সাথে রাশিয়া এবং চায়নারও ইনভলভমেন্ট আমরা দেখছি। তো এখানে বিভিন্ন ধর্মীয় কারণে, হজ ওমরা এইসব কারণেও কিন্তু সৌদি আরবের একটা লিমিটেশন আছে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানে এই যুদ্ধে যদি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা দেশ দেখি, ইরানের তো অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইউএই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধে ওভারঅল। তাদের যে ট্যুরিজম তাদের যেটা ছিল সেটা একেবারে ধসে পড়েছে, তারপর অন্য বিষয়গুলা। কিন্তু মানে সাথে সাথে সৌদি আরবও কিন্তু, যদিও সৌদি আরবের ট্যুরিজম বেড়েছে, এটার একটা বড় কারণ হলো হজ এবং ওমরা এবং অন্যান্য বিষয়াদি। কিন্তু সৌদি আরবে কিন্তু একটা বড় এয়ার ডিফেন্স সিস্টেম এবং আমেরিকার বেসগুলোর উপরে অনেকগুলো আক্রমণ হচ্ছে, এবং এটার কারণে সৌদি আরব ফিলস দ্যাট দে আর বিকামিং মোর অ্যান্ড মোর ভালনারেবল। সো এই কারণে তারা তাদের এবং অপরদিকে হুথিদের থেকে আক্রমণ, সো সবকিছু মিলে তারা যদিও নিরপেক্ষ কিংবা তারা দে ওয়ান্টেড টু স্টে আউট অফ ইট, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাও দেখেছি যে এই যুদ্ধে প্ররোচিত করার জন্য, যুদ্ধ যাতে না থামে, ইরানকে শেষ করে দেয়, এজন্য মানে অফিসিয়াল চ্যানেলে আপনার ইউএই এবং সৌদি আরবের পক্ষ থেকে অনেক রকম যোগাযোগ হয়েছে, এটাও আমরা দেখেছি। সুতরাং মানে যদিও অফিসিয়ালি সৌদি আরব বলেছে যে দে আর আউট অফ ইট, দে আর নট অ্যাকচুয়ালি আউট অফ ইট, এটাও কিন্তু আমরা দেখেছি। সুতরাং লেটস সি কি করা যায়। বাট মানে সৌদি আরবের নিজের দেশেও কিন্তু তারা যে ধর্মীয় একটা কনজারভেটিভ গ্রুপ আছে, তাদের মধ্যে থেকেও কিন্তু অনেক রকম ডিসেন্ট আমরা দেখছি, যেটা সৌদি সোসাইটিতে খুব রেয়ার। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছেও এই প্রশ্নটি, যেটি প্রফেসর ডক্টর নাকিবুর রহমান বললেন যে চিপায় পড়েছে এখন সৌদি আরব, এখান থেকে তারা উদ্ধারের জন্য কোন দিকে তারা মুভ করবে? তাদের কি আমেরিকার বাইরে গিয়ে কথা বলার মতো সাহস আছে? তারা কি ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মতো চ্যালেঞ্জটা নেবে? কোন দিকে আসলে তাদের মুভমেন্টটা হতে পারে? এবং আমিও লিটারালি মনে করি যে সৌদি আরব ফাটাবাসে চিপায় পড়েছে, যেটা বাংলায় বলে আর কি। কারণ হচ্ছে তারা আক্রান্ত হচ্ছে তিন দিক থেকে। পূর্ব দিক থেকে ইরান তাদেরকে আক্রমণ করে, ইদানিং হচ্ছে দক্ষিণ দিক থেকে হুতিরা আক্রমণ করে ইয়েমেন থেকে, এবং উত্তর দিক থেকে আপনার ইরাক থেকে আক্রমণ করা হচ্ছে। এই যে ইরাকের যে পপুলার মোবিলাইজেশন ফোর্স, তো তিনটা আক্রমণের মুখে পড়েছে। শুধু তাই না, তারা সৌদি আরবের তো একটা পাইপলাইন ছিল যেটার মাধ্যমে হচ্ছে আপনার অ্যাক্রস দ্য কান্ট্রি তারা রেড সির মাধ্যমে তেল পাঠাতো আর কি এশিয়াতে। কারণ হচ্ছে হরমুজ প্রণালী যেহেতু বন্ধ আছে, তো রেড সির উপরে হুতিরা শুধু সৌদি আরব আক্রমণ করছে না, তারা তো আপনারা জানেন যে বাবাল মানদেব, সেটা তো তারা আক্রমণ করেছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে সৌদি আরব আসলে চাচ্ছিল যে নতুন যে এমবিএস, তার কিন্তু অনেক মডার্নাইজেশনের পলিসি নিয়ে আগাচ্ছিল। সৌদি আরব অনেকটাই হচ্ছে রক্ষণশীলতা থেকে বেরিয়ে গিয়ে এমবিএস তো চাচ্ছিল যে ভিশন 2030 নামে একটা জিনিস আছে তার। সে যেটা চায়, এটা শান্তি চায় দেশে, জব চায় এবং এফডিআই চায় প্রচুর। কারণ হচ্ছে সে দেশটাকে অনেক লিবারেল দিকে নিয়ে যেতে চায়। আপনি এগ্রি করেন কিনা এটা অন্য কথা, কিন্তু এটা হচ্ছে তার ভিশন, এটা হচ্ছে ওই দিকে সে নিয়ে যেতে চেয়েছিল। সে কোনো অবস্থাতে সৌদি আরব যুদ্ধটার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু এই যুদ্ধটার কারণে অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাদের সবচেয়ে বড় অয়েল ফিল্ড মানে আরামকোতে আপনি দেখেন যে আবকাইক, তারপরে হচ্ছে আপনার জাজান, এই ফিল্ডগুলোতে আক্রমণ হয়েছে। আরামকোতে কিন্তু অনেক আগে আক্রমণ হয়েছিল। আরামকোতে আপনার 7 বিলিয়ন ব্যারেল গ্যাস তারা, আর গ্যাসোলিন মানে আর কি পেট্রোলিয়াম আর কি, তারা রিফাইন করতে পারে প্রতিদিন। তো সৌদি আরব কোন দিকে যাবে আপনি এটা জিজ্ঞেস করলেন। এখন সৌদি আরব তো আসলে এতটাই ডিপেন্ডেন্ট আমেরিকার উপর ডিফেন্সের জন্য, আরো বরং তারা নতুন ধরনের অ্যাকর্ডে যাচ্ছে, যে নিউক্লিয়ার পাওয়ারের বিনিময়ে তারা আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে যদি ইসরায়েলের সাথে একটা সমঝোতা করতে পারে, সেই লাইনে তারা হাঁটছে। কিন্তু আমার মনে হয় তারা আমেরিকার বলয়েই থাকবে,
টোটালি বের হয়ে আসার চেষ্টা মাঝে মধ্যে ওরা করেছে চাইনিজদের সাথে ডিল করার ব্যাপারে, পেট্রো ডলার থেকে বেরিয়ে গিয়ে যাতে হচ্ছে চাইনিজ কারেন্সি দিয়ে ওদের সাথে বাণিজ্য করা যায়, ওইদিকে তারা কিছু কিছু পদক্ষেপ নিয়েছে। এমনকি চায়নার মধ্যস্থতায় এই যুদ্ধটার আগে, ইরান যুদ্ধের আগে, কারণ মিডল ইস্টে তো আসলে ইরান এবং সৌদি আরব দুইটাই হচ্ছে মুসলিম যে ওয়ার্ল্ডে বড় শক্তি, এই দুটোর মধ্যে এক ধরনের সমঝোতা করা যায় কিনা, বন্ধুত্ব করা যায় কিনা, এই চেষ্টাটা কিন্তু চায়না করেছিল। সুতরাং এখন এই যুদ্ধটার কারণে অনেক কিছু উলট পালট হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমার মনে হয় আমাদেরকে দেখতে হবে ওয়েট অ্যান্ড সি, যে সৌদি আরব কোন দিকে যায়। তবে আমার ব্যক্তিগত ধারণা টোটালি আমেরিকান বলয়ের বাইরে যাওয়ার মতো সক্ষমতা তাদের নেই, সেই বলয়েই তারা থাকবে। তবে হয়তোবা অনেকগুলো নতুন নতুন জিনিসে তারা চিন্তা করবে, যেমন পাকিস্তানের সাথে তারা একটা সামরিক প্যাক্ট করেছে, একটা মানে মিডল ইস্টার্ন নেটো কাইন্ড টাইপের। তো এই জাতীয় জিনিস তারা করবে, এবং যেহেতু আমেরিকা তাদেরকে পুরোপুরি যেটাকে বলে নিরাপত্তা দিতে পারলো না, সবার কাছে বিদ্যমান যে দৃশ্যমান জিনিসটা, এই জন্য সৌদি আরব হয়তো আমেরিকাকে বলবে যে আমরা তোমাদের সাথে থাকবো, কিন্তু তার বিনিময়ে আমাদের নিরাপত্তার বলয় বাড়াতে হবে, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আরো বাড়াতে হবে। প্লাস হচ্ছে মিডল ইস্টে যে সত্যি তোমরা শান্তি চাও, তাহলে 2 স্টেট সলিউশনের দিকে তোমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে। এটা এই লক্ষ্যে তাদের কাজ করা উচিত বলে আমি মনে করি। কি করবে এটা এমবিএস এর ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনাদের মূল্যবান মতামত, সময় এবং বিশ্লেষণের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।